গরম কিছুটা কমায় আজ খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কালকের পর সারা দেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। থেমে নেই উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ। পাল্টাপাল্টি অভিযোগে প্রচারে উত্তাপ। জায়গার সংকটে বানানো যায়নি পর্যাপ্ত এসটিএস। বাসাবাড়ির বর্জ্য এখনো রাখা হচ্ছে খোলা জায়গায়। চট্টগ্রামে দ্বিতীয় টি-20 আজ ব্যাটিংয়ে ভারসাম্য চান টাইগার কোচ। সমতা ফেরাতে চায় জিম্বাবুয়ে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা এবং আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবর। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শর্ত পালন সাপেক্ষে আজ থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত থাকবে। ঘাটতি মেটাতে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত শনিবারও ক্লাস চলবে। আগের ঘোষণা অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। 2 শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল 8টা থেকে 9টা 30 এবং দ্বিতীয় শিফট 9টা 45 থেকে 11টা 30 পর্যন্ত চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সোমবারের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে মুক্তি মিলবে অসহনীয় গরম থেকে। তবে 11ই মের পর থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা। এত দীর্ঘ তাপপ্রবাহ ৭৬ বছরে দেখেনি দেশের মানুষ। সাধারণত এপ্রিল থেকে কালবৈশাখী শুরু হলেও এবার এপ্রিলে বৃষ্টি খুবই কম হয়েছে। এর মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। তবে মের শুরুতে বৃষ্টি হয় কিছুটা কমেছে তাপমাত্রা। তারপরও অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। গরমে তো শরীর ঘেমে, শরীরে পানি শূন্যতা দেখা দিতেছে। শরীরে কাজ করার কোনো শক্তি বা যেরকম শক্তি থাকার তো এরকম পাওয়া যাচ্ছে না। সবসময় ক্লান্ত ভাব আর কি। আমি এই ছাতাটা নিয়েছি, তারপরে গরম সহ্য করতে পারি না। এখন এই গাছতলার উপরে দাঁড়াইছি, রেস্ট করতেছি, কোনো রোডে চালাতে পারছি না গাড়ি। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছি আমাদের মনে হচ্ছে যে উপর থেকে আগুন জাতীয় কিছু পড়তেছে। আবহাওয়া অফিস বলছে, মে মাসে 1 থেকে 2টি তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ এবং 2 থেকে 3টি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে। 11 মের পর থেকে শুরু হতে পারে তাপপ্রবাহ। 1 থেকে 2টি তীব্র অথবা অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে যদি বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয় অথবা যদি কোনো রকম ঘূর্ণিঝড় যদি বঙ্গোপসাগরে তৈরি হয়, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলি তার চরম ব্যত্যয় ঘটতে পারে। রোববার থেকে সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধীরে ধীরে দেশের সব অঞ্চলেই বৃষ্টি হবে। এ সময় বজ্রপাত থেকে সাবধানে থাকতে বলছেন আবহাওয়াবিদরা। 6 তারিখের পর 7 তারিখ থেকে একদম 11 তারিখ পর্যন্ত অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বাংলাদেশে অব্যাহত থাকবে। তবে এইসব বজ্রঝড়ের আয়ুষ্কাল আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা থাকে। এ মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনের প্রচারের মাঝেই আসছে প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ। অন্যান্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও থেমে নেই। কোথাও কোথাও নিয়ম মানা হচ্ছে না পোস্টার লাগানোর ক্ষেত্রেও। মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বী পাভেলুর রহমান শফিক খান। তিনি শাহজাহান খানের চাচাতো ভাই। শফিক খানের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন শাহজাহান খান। আমার মিটিংয়ে লোক যেতে দেয় না, বাধাগ্রস্ত করা। মাননীয় সংসদ সদস্য নিজে তার স্ত্রীকে নিয়ে রাতের বেলায় রাতের আধারে বের হয়ে যান,
কালো টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান খান। আপনাদের তাদের দিকে আসলাম, আমার এক তারা দেখে আসলাম, আমি তো নির্বাচনের কথা কোথাও করিনি, সেখানে অভিযোগ করে মিথ্যা। প্রার্থীর পিছেও কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব বিস্তারকারী ব্যক্তিরাও কিন্তু তার সাথে জড়িত আছে, শুধু আমরাই প্রভাব বিস্তার করি এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ময়মনসিংহে ভোট হচ্ছে ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়ায়। এরই মধ্যে ফুলপুরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। যদিও সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিয়ে নির্বাচন কর্মকর্তারা বলছেন ভোটে কারো পেশি শক্তি ব্যবহারের সুযোগ নেই। বইয়ে ভোট দেবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এখানে যদি কোনো প্রকার কেউ যদি কোনো প্রকার পেশি শক্তি অথবা আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেখানে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সদর উপজেলায়। দেয়ালে পোস্টার সাটানোর পাশাপাশি মাইকিং চলছে গভীর রাত পর্যন্ত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে এবার 66% ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগও আছে প্রার্থীদের। নির্বাচনের সহিংসতা ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রথম ধাপের উপজেলা নির্বাচন ঘিরে প্রচার চলছে বরিশাল সদর ও বাকেরগঞ্জে। সদরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 12 জন। বাকেরগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী 9 জন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে প্রার্থীদের। এর মধ্যে সদর উপজেলার কাগাসুর ইউনিয়নে 29 এপ্রিল সংঘাতে জড়ান চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল হক মামুন ও SM জাকির হোসেনের সমর্থকেরা। 1 মে দুই পক্ষের সংঘর্ষ হয় জাগুয়া ইউনিয়নে। রাসেল মুন্সি এসে আমার রানা শরীফকে মারধর শুরু করে, ইতালি শহীদকে মারধর শুরু করে। ইতালি শহীদকে বলে তুই 12 লাখ টাকা দিবি, আর না হলে তুই নির্বাচন থেকে সরে যাবি। এখানে মাফিয়া ডনরা ইলেকশন করছে, তারা বরিশালের স্থানীয় উপজেলার জনগণ না, তারা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসেছে, হিউজ পরিমাণ টাকা ছড়াচ্ছে। সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, মানুষ যাতে ভোট দিতে যায় আমরা সেই চেষ্টা করতেছি। বরিশাল সদরের 68টি কেন্দ্রের মধ্যে 47টি এবং বাকেরগঞ্জের 113টি ভোট কেন্দ্রের মধ্যে 73টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচন ঘিরে সংঘাত ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই উপজেলায়। পরিপত্র অনুসারে আমার হয়তো 600-র মতো ফোর্স লাগার কথা, বাট আমি প্রায় ডাবল ফোর্স আমি এখানে ডিপ্লয় করব। ডাবল ফোর্স ডিপ্লয় করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টারকে আমরা সিকিউর করব। কিন্তু এবার যদি স্প্লিট করা হচ্ছে, কিন্তু আমার জেলার অন্য সকল ফোর্সকে আমি একসাথে মোবিলাইজ করে প্রতি কেন্দ্র ওয়াইজ আমরা সর্বোচ্চ আমি পরিপত্রে চাইতেও বেশি সংখ্যক ফোর্স দিয়ে আমরা এই নির্বাচনের সম্পাদন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ 8 মে। দুই উপজেলায় মোট ভোটার 7,69,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলের সিদ্ধান্ত না মেনে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থী হওয়ায় আরও 61 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 21 মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী 26 জন, ভাইস চেয়ারম্যান 19 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 16 জন। এর আগে প্রথম ধাপের নির্বাচনের প্রার্থী হওয়ায় 79 জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। এ নিয়ে 2 দফায় 140 জনকে বহিষ্কার করল বিএনপি। গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষের 31.5 ঘন্টা পর উদ্ধার হয়েছে সব বগি। শনিবার সন্ধ্যা 6:30টায় দুটি ইঞ্জিন ও দুটি বগি উদ্ধার করা হয়। ফলে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ 2 লাইনেই স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয় বিভিন্ন স্টেশনে আটকে পড়েন যাত্রীরা। শুক্রবার বেলা 11:15টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তেলবাহী ওয়াগনের। এতে দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। আহত হন লোকোমাস্টার সহ 4 জন। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে।
31.5 ঘন্টা পর সরিয়ে নেওয়া হয় দুর্ঘটনায় পড়া সব বগি। স্থানীয়দের অভিযোগ, রেলকর্মীদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটা হইল, এটা ড্রাইভারের কোনো হাত ছিল না। এটা হয়েছে ওই যে যেখান থেকে লাইনটা পরিচালনা করে, ডাবল লাইন আছে, দুই জায়গায় এক লাইন ছাড়ার মতো কোনো ই নেই। এদের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, নাকি মাস্টার পয়েজমেন্ট পোটার একদের কারণে হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, বিকল্প লাইনে ট্রেন চালানোয় উদ্ধার অভিযানে সময় লেগেছে। জিবি ছিলেন, র্যাব, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, আরএনবি, নিরাপত্তা বাহিনী থেকে নিয়ে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের যে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ছিল, রেল, তারপরে বিভিন্ন অর্গান, এগুলো আমরা সরাতে সক্ষম হয়েছি। দায়িত্বে অবহেলার কারণে এরই মধ্যে বরখাস্ত হয়েছেন জয়দুপুর জংশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হাশেম এবং পয়েন্টম্যান সাদ্দাম হোসেন ও মোস্তাফিজুর রহমান। ঘটনা তদন্তে আলাদা 3টি কমিটি করেছে রেলওয়ে ও জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে অল্পের জন্য 2টি ট্রেন মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। চালক ট্রেন থামিয়ে দেয়, রক্ষা পেয়েছেন 2 ট্রেনের সহস্রাধিক যাত্রী। শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। ভুল সিগন্যালের কারণে একই লাইনে চলে আসে মৈত্রী এক্সপ্রেস ও ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। স্টেশন মাস্টার জানান, প্রকল্পের সিনিয়র পয়েন্টম্যান আলমগীরকে 4 নম্বর লাইনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন প্রবেশ করানোর নির্দেশনা দেওয়া হয়, কিন্তু ভুলে 5 নম্বর লাইনে ট্রেন প্রবেশ করান তিনি। তবে একই লাইনে আরেকটি ট্রেন দেখতে পাওয়ায় চালক ট্রেন থামিয়ে দেন। রাজবাড়ীর সাথে ঢাকার যোগাযোগ আরও সহজ করতে চালু হলো 2টি কমিউটার ট্রেন। শনিবার সকালে মাদারীপুরের শিবচরে ট্রেন দুটির যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ট্রেন দুটি চালু হওয়ায় বৃহত্তর ফরিদপুরের মানুষ একদিনেই ঢাকায় যাতায়াত করতে পারবেন। আজ থেকে শুরু হবে ট্রেন দুটির বাণিজ্যিক চলাচল। কয়েক বছর আগেও যেখানে ছিল জলাশয়, সেখানেই এখন মাদারীপুরের শিবচর স্টেশন। সেই স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কমিউটার ট্রেন চন্দনা। প্রতিদিন ভোরে রাজবাড়ী থেকে ভাঙা যাবে চন্দনা কমিউটার। ভাঙার যাত্রী নিয়ে ভাঙা কমিউটার সকাল 9টায় পৌঁছাবে ঢাকায়। ট্রেনটির শেষ গন্তব্য টঙ্গী, তাই বৃহত্তর ফরিদপুরের মানুষের রাজধানীতে থাকার প্রয়োজনীয়তা কমবে। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে আমরা ঢাকা যেতে পারবো এবং দিনাদিন অফিস করে বা মার্কেট করে যেটাই করি আমরা দিনাদিন চলে আসতে পারবো। আমরা যখন বাসে যাই তখন আমাদের ভাড়া লাগে 200 থেকে 250 টাকা লেগে যায়, কিন্তু আমরা যখন ট্রেনে উঠবো তখন 105 থেকে 110 টাকার মধ্যে আমরা দিতে পারবো। এসব ট্রেন সার্বিকভাবেও এলাকার অর্থনীতি, সামাজিক ও কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে। স্থানীয়রা বলছেন, রেল যোগাযোগ বাড়লে একসময় পিছিয়ে পড়া জনপদ পাবে শিল্পায়নের সুফল। এই রুটে নতুন আরেকটি ট্রেন চালুর আশ্বাসের কথা জানান রেলমন্ত্রী। এছাড়া 2 মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রুটে ট্রেন চালু হবে। এই পরিকল্পনা অনুযায়ী আমরা দেখেন ঢাকা থেকে খুলনা, যশোর, বেনাপোল পর্যন্ত আমরা নতুন ট্রেন লাইন চালু করতে আগামী 2 মাসের মধ্যে। এদিকে ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত এলিভেটেড রেল লাইন নির্মাণ হবে বলেও জানান রেলমন্ত্রী। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটে উৎপাদন আংশিক বন্ধ রয়েছে। এতে জাতীয় গ্রিডে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না। পানি সরবরাহের পাইপলাইনে ময়লা ঢুকে পড়ায় এই অবস্থা। বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক আব্দুল মজিদ জানান, শুক্রবার রাতে ঝড়ের সময় মেঘনা নদী থেকে ওই পাইপে ময়লা ও কচুরিপানা ঢুকে পড়ে। এতে প্লান্টের নর্থ ও সাউথ স্ট্রিম টারবাইনে গোলযোগ দেখা দেয়। 2টি ইউনিট থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা গেলেও বর্তমানে উৎপাদন হচ্ছে 400 মেগাওয়াট। কার্যক্রম স্বাভাবিক করতে পাইপের পরিষ্কার করছে কর্তৃপক্ষ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, শনিবার দুপুরে আমুরবুনিয়া এলাকায় ধোঁয়া দেখতে পান বনকর্মীরা। পরে গ্রামবাসীর সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন তারা। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় আগুন নেভানোর কাজ বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে কাজ শুরুর কথা ফায়ার সার্ভিসের। বনে আগুন কিভাবে লেগেছে তা জানাতে পারেনি বন বিভাগ।
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে না দিলে ব্যাংক লোপাটকারীরাই উৎসাহিত হবে, এমন মন্তব্য করেছেন নোয়াব সভাপতি একে আজাদ। এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, তথ্য পাওয়ার অধিকার সাংবাদিকদের রয়েছে। সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। আলোচনায় যোগ দিয়ে সম্পাদকরা স্বাধীন সাংবাদিকতার জন্য পরিবেশ তৈরির তাগিদ দেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব সভাপতি একে আজাদ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নোয়াব ও সম্পাদক পরিষদ থেকে আমরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছি। ব্যাংক ও ব্যবসা ধসের সময় এ ধরনের পদক্ষেপ ব্যাংক লোপাটকারীদেরকে উৎসাহিত করবে। এখানে এখনো কিন্তু আমি মাননীয় মন্ত্রী জানাতে চাই যে ডিএসএ হয়তো চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশের স্বার্থে যে কোনো প্রতিষ্ঠানের কাছে সাংবাদিকরা তথ্য চাইতে পারেন। প্রশাসনের দিক থেকে যারা আসলে ইনফরমেশন দেবেন, আমাদের মধ্যেও এক ধরনের হয়তো মানসিকতা অনেক সময় থাকে, ইনফরমেশন চাইলে আমরা ডিফেন্সিভ হয়ে পড়ি। যে ইনফরমেশন পাবলিক প্রপার্টি, সেই ইনফরমেশনের কাস্টোডিয়ান আমি, এটার মালিক না। সো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে ইনফরমেশন চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকিব। এদিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আরও একটি আলোচনা সভায় যোগ দেন তথ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশের মতো দেশগুলোকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরম কমাতে সিটি কর্পোরেশন, ছাত্রলীগ সহ বিভিন্ন বেসরকারি সংস্থা গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে কয়েক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবাদীরা বলছেন এটি ভালো উদ্যোগ। সবুজায়নের মাধ্যমে গরমের অনুভূতি কমিয়ে আনা সম্ভব। এপ্রিল মের টানা দাবদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। যশোর চুয়াডাঙ্গায় তাপমাত্রা উঠেছে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই সময় নানা মহল থেকে সমালোচনা হয় গাছ কাটা নিয়ে। সমালোচনার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঘোষণা দেয় 1 কোটি 20 লাখ গাছ লাগানোর। এর মধ্যে 5 লাখ বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ। উদ্যোগ নিয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থাও। 2025 সালের মধ্যে সারা দেশে অন্তত 2 কোটি গাছ লাগানোর লক্ষ্য ঠিক করেছে বন্ধু ফাউন্ডেশন। 3 বছরে 6 কোটি বৃক্ষরোপণ করতে চায় সংস্থাটি। তাদের দাবি 5 বছর পর একটি গাছ 20 কেজি কার্বন নিঃসরণ কমাতে পারবে। গাছগুলো যখন লাগানো হলো, লাগানোর পর প্রতি গাছের জন্য তাকে 40 টাকা করে আমরা দিব আমাদের প্রোগ্রাম থেকে। 40 টাকা 5 বছর যদি টিকিয়ে রাখে গাছটা, তাহলে আরও 10 টাকা করে দেব। আরও 5 বছর টিকিয়ে রাখা, অর্থাৎ মোট 10 বছর টিকিয়ে রাখার পর আরও 10 টাকা দেব। সেই সাথে অন্য ধরনের পরামর্শ, টেকনিক্যাল সাপোর্ট আমরা দেব। তবে পরিবেশবাদীরা বলছেন সবুজায়নে উষ্ণতা কমানো সম্ভব নয়। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে পরিস্থিতির উন্নতি হবে না। তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কোনো সহজ সমাধান নেই। একটাই সমাধান, সেটা হচ্ছে উন্নত বিশ্ব এবং দ্রুত উন্নয়নশীল যে সমস্ত বিশ্ব অতিরিক্ত কার্বন নির্গমন করে পৃথিবীকে উত্তপ্ত করছে, তাদেরকে একটা সময়সীমার মধ্যে তাদের কার্বন নিঃসরণ হ্রাস করে আনতে হবে। গাছ লাগানোর চেয়ে টিকিয়ে রাখা কঠিন। এছাড়া অহেতুক গাছপালা না কাটানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুকে ট্রলার ডুবি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, ট্রলারের বদ্ধ জায়গায় আটকে রাখায় দম বন্ধ হয়ে মারা গেছেন 8 বাংলাদেশি। পুলিশেরও সন্দেহ, দোষী ব্যক্তিদের চাপে অনেকেই মুখ খুলতে চাচ্ছেন না। তাই বিশেষজ্ঞরা বলছেন, মানব পাচারকারীদের কঠোর শাস্তি দেয়া না হলে এই অপরাধ বন্ধ হবে না।
লিবিয়া থেকে তিউনিশিয়ার ট্রলার যাত্রা এখনো দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে গুরুদাস মণ্ডলের। ৩৩ বাংলাদেশের মধ্যে ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার গুরুদাস ও তার ভাগ্নে বাঁধন। গুরুদাস জানান, ট্রলারটির ধারণ ক্ষমতা ৩৫ জনের হলেও তোলা হয় ৫২ জনকে। ১১ জনকে রাখা হয় পাটাতনের নিচে। কেউ যাতে বের হয়ে আসতে না পারে সেজন্য পাটাতনের মুখ আটকে রাখা হয়। যেসব মানুষগুলো মরে সেসব আমরা দেখছি যে আমার মানুষগুলো মরে গুতায় আর চিলে হলে আমাদের বাঁচা, কিন্তু এমন লোকজন ওরা উপরে হলে আমরা বাঁচতে পারি না, আমরা জাল মরে যাই। এই যাত্রায় ছিলেন ৩৩ জন বাংলাদেশি, সবাই মাদারীপুর ও গোপালগঞ্জের বাসিন্দা। এর মধ্যে ৮ জন মারা গেছেন, ১ জন তিউনিশিয়ায় চিকিৎসা নিচ্ছেন, ১১ জন দেশে ফিরেছেন আর ১৩ জন পলাতক। উতাল শুরু করছে, ঢেউ শুরু করছে। তারপর থেকে হলো ওই জায়গা ভিতরে যারা ছিল ওদের বোট চলার কারণে ওই যে তেলের যে একটা গ্যাস আছে, গ্যাস কারণে আর অক্সিজেন পায় নাই। পুলিশের ধারণা, টাকা ফেরত পেতে দালালের সাথে আপোষ করতে চান স্বজনরা, এতে মামলার সাক্ষ্য দুর্বল হয়। নরমালি যেটা হয় যে এটা কম্প্রোমাইজ করে ফেলে, কতটা কোঅপারেট করবে সেটা হচ্ছে একটা বিষয়। লাশ নেয়ার বিষয়ে তারা কিন্তু দেখেছেন যে এখানে আমাদেরকে ফেরত না করতে না নেওয়ার জন্য সর্বোচ্চ চলার চেষ্টা করছে, বাধা প্রদানের চেষ্টা করছে। বিশেষজ্ঞরা জানান, মানব পাচার সংক্রান্ত বেশিরভাগ ঘটনায় আপোষে মীমাংসা হয়, ফলে দোষীদের শাস্তিই হয় না। কেন? কারণ তাদের উপরে বিভিন্ন ধরনের হুমকি আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্র বাদী হয় এবং রাষ্ট্র ওই মামলার বাদী যারা আছে অথবা এখানে যারা সাক্ষ্য আছে তাদেরকে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, যাতে করে এই মামলাগুলোকে সত্যিকারভাবে নিষ্পত্তি করা যায়। তিউনিশিয়ার ঘটনায় এ পর্যন্ত ২ জন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার তিউনিশিয়া থেকে ২.৫ মাস পর দেশে আসে ৮ বাংলাদেশির মরদেহ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘরে বসেই মিলছে ল্যাব টেস্টের ফল, তাও মাত্র ৩ ঘন্টায়। প্রথম কোনো সরকারি হাসপাতাল হিসেবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে এই সুবিধা পাচ্ছেন রোগীরা। এতে ল্যাব টেস্টে ভোগান্তি কমেছে রোগীদের। সরকারি হাসপাতাল মানেই যেন সেবা প্রার্থীদের দীর্ঘ লাইন, থাকে ভোগান্তিও। তবে জাতীয় কিডনি ইনস্টিটিউটে অনেকটা বদলেছে সেই চিত্র। বিশেষ করে ল্যাব টেস্টের জন্য নেই রোগীর লম্বা সারি। টাকা জমা দেওয়ার পর নির্বিঘ্নে দেয়া যায় নমুনা। প্রতিটি নমুনার গায়ে বসানো হয় QR কোড। সেই নমুনা প্যাথোলজি ল্যাবে যাওয়ার পর কোড স্ক্যান করে জমা হয় সার্ভারে। এরপর শুরু হয় রোগ নির্ণয়ের পালা। অল্প সময়ের মধ্যে রিপোর্ট প্রস্তুত হলে তা যাচাই করেন চিকিৎসক। তারপর তা আপলোড করা হয় সার্ভারে। QR কোড স্ক্যান করে এই রিপোর্ট বাসায় বসেই পাচ্ছেন রোগীরা। নেওয়া যায় সরাসরিও। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সরকারকেও এর জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি। যে সিস্টেম আছে আমি স্যাটিসফাই। আগের মতো এত হ্যাসেল নাই, আসি একদিনের মধ্যে অনেক কিছু করা যায়। এছাড়া জাতীয় কিডনি ইনস্টিটিউটের ল্যাবে বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি, বদলে গেছে ব্যবস্থাপনাও। সরকারি হাসপাতালের রোগ নির্ণয়ের এমন আয়োজন চোখে পড়ে কম। একটা রোগী সকালবেলা এসে পরীক্ষা করে টেস্ট করে তার রিপোর্টটা নিয়ে যেন ডাক্তার দেখিয়ে যেতে পারে, তার দুর্ভোগটা যেন আমরা কমাতে পারি, আমরা সেই চেষ্টাই করেছি। এই হাসপাতালে প্রতিদিন ২,০০০-এর মতো নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। প্যাথোলজি পরীক্ষায় ভোগান্তি কমলেও সিটি স্ক্যান ও MRI পরীক্ষায় এখনও আছে দীর্ঘসূত্রতা। ফুল অটোমেশন চালু করতে যাচ্ছি। যারা আউটডোরে আসেন তারাও ইচ্ছা করলে অনলাইনেও একসময় উনি রেজিস্ট্রেশন করে আসতে পারবেন এবং সেই উনি কোথায় কোন ডাক্তারের কাছে যাবেন সেটাও আমরা তাকে ইনফরমেশন দিয়ে দিব। বয়স্ক রোগীদের ভোগান্তি কমাতে জাতীয় কিডনি ইনস্টিটিউটে চালু হয়েছে আলাদা ব্যবস্থা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধার করে চলছে অ্যাম্বুলেন্স সেবা। অন্যদিকে জেলার 2 উপজেলায় চালকের অভাবে 2টি সচল গাড়ি পড়ে আছে। এছাড়া জেলার 7টি হাসপাতালে অকেজো পড়ে আছে 10টি অ্যাম্বুলেন্স। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স নেই। এতে জরুরি প্রয়োজনে পাশের উপজেলা থেকে অ্যাম্বুলেন্স এনে কাজ চালাতে হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। অন্যদিকে জামালপুর জেনারেল হাসপাতালে 3টি ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2টি অ্যাম্বুলেন্স থাকলেও চালক আছে 3 জন। এতে 2টি অ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
উপজেলায় আসলে অনেক রোগী হয়, একটা অ্যাম্বুলেন্সে আসলে ঠিকমতো কভার করতে পারে না। বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিলে অনেক টাকা লাগে, তো সরকার যদি আমাদেরকে অ্যাম্বুলেন্স দিত তাহলে এই রোগীগুলো নিরাপদভাবে আপনার এই জামালপুর বা ময়মনসিংহ, ঢাকা এরকম একটা ব্যবস্থা হতো। এছাড়া জেলার ৭টি হাসপাতালে অকেজু হয়ে পড়ে আছে 10টি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স ও চালক সংকটের সুযোগে রোগীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিকরা। অন্য কোনো রুগী আসতে অ্যাম্বুলেন্স পায় না, পাওয়া না পাওয়ার কারণে দালালের মাধ্যমে অ্যাম্বুলেন্স অধিক মূল্যে এবং বেশি মূল্যে দিয়ে অ্যাম্বুলেন্স যে চিকিৎসা করাতে হয়। কর্তৃপক্ষের অবহেলা হতে পারে, অথবা ওই অসাধু অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কারসাজি এবং দুঃসাহসে এই ধরনের অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্সগুলোকে অকেজু করে রাখা হয়েছে। সিভিল সার্জন জানান, অ্যাম্বুলেন্স ও চালকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন। এই ব্যাপারে কথা বলবো, তারা সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে সাপোর্ট করে বা উপজেলা পরিষদ অনেক সময় আউটসোর্সিংয়ের মাধ্যমে দিয়ে দিতে পারে, তাহলে আমরা 2 জন ড্রাইভার থাকলে আমাদের সার্ভিসটা আরও ভালো হয়। জেলার 7টি হাসপাতালে 25 লাখের বেশি মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতি ওয়ার্ডে একটি করে বজ্র ফেলার STS করার ঘোষণা দেয় ঢাকা দক্ষিণ, আর ঢাকা উত্তর বলেছিল 2টি করে বানানোর। সেই হিসেবে উত্তরে হওয়ার কথা 108টি, দক্ষিণে 75টি। মোট 183টি STS হওয়ার কথা থাকলেও 9 বছরে হয়েছে 115টি। এর পেছনে জায়গা না পাওয়ার অজুহাত দেখাচ্ছেন মেয়র আতিক। ফলে বাসাবাড়ির বর্জ্য এখনও রাখা হচ্ছে খোলা জায়গায়, যা পরিবেশ দূষণের কারণ। রাজধানীর মিরপুর 10 নম্বর ফলপট্টি ময়লা ফেলায় 2 লেনের রাস্তার বন্ধ হয়ে গেছে 1 লেন। গত 4 বছর ধরে সড়কটির এ অবস্থা। পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্জ্য। মিরপুরের 60 ফুট সড়কেও একই দশা। দুর্গন্ধে টেকাই দায় বলছে স্থানীয়রা। এই রাস্তা দিয়ে হেঁটে যায় আমাদের খুবই ভোগান্তি পোহাতে হয়। এই যে দুর্গন্ধটা, আমাদের বাচ্চা নিয়ে আমরা হেঁটে যাই, এটা দীর্ঘদিন ধরে দেখে আসছি, এটার কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। আমাদের পরিস্থিতি কোনো ব্যবসা বাণিজ্য নাই, কাস্টমার তো আসে না আর কি, কিন্তু গন্ধে লোকজন হাঁটতে পারে না। 2016 সালে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণের প্রতি ওয়ার্ডে 1টি এবং উত্তরের প্রতি ওয়ার্ডে 2টি করে STS নির্মাণ করার কথা, কিন্তু 9 বছরেও সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ফলে বর্জ্য পড়ে থাকছে খোলা জায়গায়। সবাইকে অনুরোধ করব, STS এর জন্য আপনার জায়গা দিন। আমি সিটি কর্পোরেশনের পয়সা দিয়ে STS বানায় ফেলবো, কিন্তু জায়গাটা তো আমাদের নাই। আপনারা যদি আমাদের মেহরবানি করে জায়গা দেন, তাহলে আমরা সুন্দর STS করতে পারি। কারণ যেমন 60 ফিট তার উদাহরণ, 60 ফিটে সবাই বাড়ি বানায় ফেলছে রোডের মধ্যে, কিন্তু জায়গা কিন্তু কেউ দিচ্ছে না। কিন্তু জায়গার ব্যবস্থা করতে না পারার যুক্তি মানতে নারাজ পরিবেশবিদরা। বলছেন, যত্রতত্র বর্জ্য ফেলে রাখার কারণে ছড়াচ্ছে রোগ জীবাণু। এর ফলে বড় ধরনের পরিবেশ বিপর্যয় হচ্ছে। এই বর্জ্যগুলো তো আনতেই পড়ছে এবং জীবাণু ওইখানে খুব সহজেই রাস্তার 2 পাশে ছড়িয়ে যাচ্ছে। STS স্থাপনের জন্য সিটি কর্পোরেশন তো জায়গা কিনেই করতে পারে, যে কোনো জায়গায় তাদের যেই এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেস করে একটা লোকেশন আইডেন্টিফাই করে তারা কিন্তু ওই জায়গা কিনতে পারে, কিন্তু জায়গা পাচ্ছে না, এটা বলাটা গ্রহণযোগ্য বলে আমি মনে করছি না। ঢাকা দক্ষিণের 75 ওয়ার্ডের 65টিতে এবং উত্তরের 54 ওয়ার্ডের 36টিতে STS হয়েছে। এখনও দক্ষিণে STS বানাতে হবে 10টি ও উত্তরে 58টি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের সংঘর্ষের জেরে বরিশালের অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, বাস ধর্মঘটের কি প্রভাব দেখছেন বরিশালে? ধর্মঘট নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আসলে বরিশাল থেকে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ ছিল, সেক্ষেত্রে আজ সকাল থেকে কিন্তু দূরপাল্লার যে রুটগুলো রয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা বরিশাল রুটে কিন্তু বাস চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। এবং আমরা যেটি দেখেছি, অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে বরিশাল থেকে, সেই রুটে কিন্তু এখনো বাস চলাচল বন্ধ রয়েছে। তবে এখানে যে আসলে সকাল থেকেই গতকালকে রাত থেকে কিন্তু চালু হয়েছে এবং সকাল থেকে দেখছি আমরা পুরোদমে কিন্তু গাড়িগুলো চলছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে অভ্যন্তরীণ রুটে যেহেতু যাত্রী পরিবহন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে অটো, রিক্সা এবং মাহিন্দ্রা যোগে কিন্তু এখানে যাত্রীরা সেই তাদের গন্তব্যে পৌঁছেছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু শ্রমিকদের সাথে একটি দ্বন্দ্ব মারামারি ঘটনা ঘটেছিল এবং সেই মারামারি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে বরিশালের এই বাস ধর্মঘট শুরু হয় এবং সেটি কিন্তু অনানুষ্ঠানিকই ছিল, যে আসলে কেউই কিন্তু ঘোষণা দিয়ে সেই
বাস বন্ধ করেনি এবং শ্রমিকরা কাজে না নামার কারণে কিন্তু এই বাসগুলো বন্ধ ছিল এবং অভ্যন্তরীণ রুটের যে যারা আছে এখনো কিন্তু তারা সেই তাদের কাউন্টার বন্ধ রেখে বাস বন্ধ রেখে তারা এখন পর্যন্ত কিন্তু সেই কাউন্টারের সামনেই আসেননি এবং আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারিনি এবং দূরপাল্লা রুটে যারা রয়েছেন সেই কাউন্টারে কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম এবং তারা যেটি জানিয়েছেন যে তারা সকাল থেকেই বাস চলাচল শুরু করেছেন। গতকাল রাত্রে কিন্তু আমরা একটি ঘটনা দেখেছিলাম যে মাহিন্দ্রা চালকদের সাথে কিন্তু বাস শ্রমিকদের একটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি মাহিন্দ্রা ভাঙচুর করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং সকাল থেকে কিন্তু সেই মাহিন্দ্রা স্ট্যান্ডেও আমরা কাউকে দেখতে পাইনি এবং স্ট্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই নতুলাবাদ যে বাস টার্মিনাল রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চাদরে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে এবং বরিশাল থেকে কুয়াকাটা থেকে বরগুনা এবং অন্যান্য রুটে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বরিশালের রূপাতলী থেকে বরিশাল নতুলাবাদ স্ট্যান্ডে আসছে এবং সেখান থেকে যাত্রী পরিবহন করে কিন্তু তারা চলে যাচ্ছে। তো যেটা আমরা জানতে পেরেছি সকাল 10টার পরে কিন্তু আসলে এখানে যে অভ্যন্তরীণ রুটের যে যারা রয়েছেন তারা এখানে আসবেন এবং তারা আমাদের কাছে জানাবেন যে তাদের যে যাতায়াত পরিবহন সেই পরিবহন কখন থেকে চালু হবে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে বাস চলাচলের সর্বশেষ খবর। বাস ধর্মঘটের বিষয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন। মানুষ, গাছপালা ও পশু পাখির সেবা যত্নে নিজেকে উৎসর্গ করেছেন ঝিনাইদহের রংমিস্ত্রি জহির রায়হান। বজ্রপাত থেকে রক্ষায় এ পর্যন্ত গাছ লাগিয়েছেন হাজারের বেশি। প্রতিবেশীদের পানির কষ্ট দূর করতে নিজ বাড়িতে কেটেছেন পুকুর। চলমান তাপপ্রবাহে পাখির কষ্ট দূর করতে গাছে গাছে ঝুলিয়েছেন পানির পাত্র। ঝিনাইদহ সদরের রামনগর গ্রামের জহির রায়হান পেশায় রংমিস্ত্রি। 1990 সাল থেকে রাস্তার পাশে খোলা জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজ খরচে তালসহ বিভিন্ন গাছ লাগানো শুরু করেন। পাশাপাশি দেয়াল লিখনের মাধ্যমে মানুষকে সচেতন করতে আত্মনিয়োগ করেন। প্রতিবেশীদের পানির কষ্ট দূর করতে নিজ বাড়িতে কেটেছেন পুকুর। সেবাই তার লক্ষ্য। আমরা এখানে সবাই গোসল করি, খাওয়ার পানি, গোসলের পানি আমরা সবাই এখানে করি। মানুষের ভালোর জন্য যত কাজ আছে সে নিজের উদ্যোগে নিজের মানে পয়সা খরচ করে কিন্তু এগুলো করে। 2007 সাল থেকে গাছে গাছে মাটির ভার বসিয়ে পাখির বাসা তৈরি করে আসছেন জহির রায়হান। পাখি শিকার বন্ধে রাখছেন অবদান। চলমান তাপ প্রবাহে পানির কষ্ট দূর করতে বিভিন্ন গাছে বসিয়েছেন শতাধিক পানির পাত্র। এখন প্রচুর খরা পড়ছে, এই খরায় পাখি বাঁচিয়ে রাখার জন্য সে আর একটা কাজ করছে, গাছে গাছে পাখিদের পানি খাওয়ার ব্যবস্থা করছে। পানির খুব সমস্যা, এবার গরমে এখানে গোসলের জন্য আছে গোসলখানা বা ছোট পুষ্করণী বানাইছে, মেয়ে ছেলের এখানে এসে গোসল করে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন তার দেখে দেখি অনেকে ভালো কাজে উৎসাহী হচ্ছে। সে একজন খুবই সাধারণ মানুষ, একজন রংমিস্ত্রি হিসেবে তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি তার সার্বিক মঙ্গল কামনা করি এবং দোয়া করি সুস্থতা। সাদা মনের এই মানুষ জানান মানুষ ও পশু পাখির জন্য কাজের মাঝে আনন্দ খুঁজে পান। মোড়ে মোড়ে টিউবওয়েল পুঁতে দিই, গাছ লাগিয়ে দিই। 2007 থেকে গাছে গাছে পাখিদের জন্য বাসা তৈরি করে দিতাম। 1990 সাল থেকে আমি বৃক্ষরোপণ করে মানে সামাজিক যেগুলো কাজ আছে আর কি করে থাকি। লাইব্রেরি, মানুষকে সচেতন করার জন্য ওয়ালে ওয়ালে লেখা। আজীবন মানুষ ও পশু পাখির সেবায় কাজ করে যাওয়ার কথা জানান এই সমাজসেবী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় চট্টগ্রামের খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ভোগ্যপণ্যের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে 8 টাকা পর্যন্ত। আমদানি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেও ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন খাতুনগঞ্জের আড়তদাররা। প্রায় 6 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। যদিও প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 ঠিক করেছে সে দেশের সরকার। ভারতের ঘোষণার সাথে সাথেই প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। কয়েক ঘন্টার ব্যবধানে শনিবার পেঁয়াজের দাম কমে মানভেদে বিক্রি হয়েছে 53 থেকে 60 টাকা কেজি। বৃহস্পতিবারও যা বিক্রি হয় কেজি প্রতি 61 থেকে 66 টাকায়। ইন্ডিয়া পেঁয়াজ দিবে বলছে, এটার কারণে জনগণের যারা আছে তারা পেঁয়াজ ধরতেছে না, পেঁয়াজের দাম কমবে। মাল না থাকলে মাল বন্ধ করে দিচ্ছে যে 1 বস্তা নিব, হ্যাঁ না 10 বস্তা। আর দিকে ইন্ডিয়া আইতে আছে 1 বস্তা 10 বস্তা কিনলে হ্যাঁ না 1 বস্তা, কারণ 2 দিন বাদে কিনবো।
পেঁয়াজের দামের হঠাৎ পতনে দুশ্চিন্তায় আমদানিকারকরা। তাদের দাবি, হুট করে ভারতের ঘোষণায় আগে বেশি দামে কেনা পেঁয়াজ নিয়ে লোকসানের মুখে তারা। বর্ডারে পেঁয়াজটা কী দাম আসতেছে, ওখান থেকে সেকেন্ড পার্টি কিনে কী দাম আনতেছে, আর আরদে কত বিক্রি করতেছে, এই জিনিসটা যখন অ্যাডজাস্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে গ্যাপটা কোথায়। কত গাড়ি মাল চৌমনি গেল, ফেনি গেল, ঢাকা আসলো, কোন মাকাম কত টাকা মাল গেল, এই মালগুলো কীভাবে বিক্রি হয় বর্ডার নিয়ন্ত্রণ করেন আপনারা, সব ঠিক হয়ে যাবে। অহেতু আমাদের আড়তদারদেরকে অপবাদ দিয়ে না সিন্ডিকেট করে, আমরা কমিশন বেশি, আমরা আড়তদার। দেশে পেঁয়াজের মৌসুমে মোট উৎপাদন হয় প্রায় 25 লাখ টন। এর বাইরে আরও অন্তত 12 লাখ টন আমদানি করেন ব্যবসায়ীরা। তবে চট্টগ্রামে বছর জুড়েই চাহিদা থাকে ভারতীয় পেঁয়াজের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার প্রভাব পড়েছে দেশের বাজারে। এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণায় কি প্রভাব পড়েছে হিলির বাজারে? হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির কোনো উদ্যোগ দেখছেন কিনা? জি, আপনি জানেন যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি ঘোষণায় গতকাল থেকে কিন্তু পেঁয়াজের বাজার কিছুটা কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে গতকালকের আগের দিন প্রতি কেজি পেঁয়াজ কিন্তু 70 টাকা কেজি বিক্রি হলেও গতকাল কিন্তু আমদানির খবরে 5 টাকা কমে এসেছে, অর্থাৎ 65 টাকা বিক্রি হচ্ছে। আমরা সকালেও দেখেছি যে প্রতি কেজি পেঁয়াজ কিন্তু আরও 2 টাকা কমে কিন্তু 64 থেকে 65 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর পাইকারি যে বিষয়টি সেটি কিন্তু গত 2 দিন আগেও কিন্তু 65 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটিও কিন্তু 5 টাকা কমে এখন 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে দীর্ঘ 5 মাস কিন্তু বাংলাদেশ সহ বহির্বিশ্বে কিন্তু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে রেখেছিল ভারত। গতকালকে তারা কিন্তু পেঁয়াজ রপ্তানির জন্য তারা একটি নোটিফিকেশন জারি করেছে এবং সেই নোটিফিকেশন তারা বলেছে যে বাংলাদেশ সহ বহির্বিশ্বে তারা পেঁয়াজ রপ্তানি করবে। সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা রপ্তানি মূল্য নির্ধারণ করছে, অর্থাৎ যে কোনো দেশ যদি পেঁয়াজ ভারত থেকে রপ্তানি করে সেক্ষেত্রে কিন্তু আমদানি করে, সেক্ষেত্রে প্রতি মেট্রিক টন তাদের কিন্তু 550 মার্কিন ডলার কিন্তু আমদানি করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারত থেকে যদি প্রতি কেজি পেঁয়াজ আমদানি করা হয় প্রায় 70 টাকার কাছাকাছি পড়বে। তো আমি এই বিষয়টি কিন্তু আমদানিকারকের কাছে জানতে চেয়েছিলাম, যেহেতু দেশি পেঁয়াজ 60 থেকে 62 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ভারত থেকে আমদানি করতে হলে 70 টাকার উপরে পড়বে, সেই ক্ষেত্রে লাভটা কি তাদের? তো তারা বলছেন যে আসলে ভারতের যে পেঁয়াজের দাম কিন্তু অনেকটা কম রয়েছে, অর্থাৎ 18 থেকে 20 রুপি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে 350 থেকে 400 মার্কিন ডলারের উপর যাওয়ার কথা নেই, কিন্তু ভারত সরকার যেহেতু একটা ন্যাপেড মূল্য বা রপ্তানি মূল্য নির্ধারণ করেছে এবং সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো সেই মূল্যে আমদানি করতে হবে। আমরা জানি যে গতকাল এই নির্দেশনা এসেছে এবং গতকালকে ব্যাংক বন্ধ ছিল, যার কারণে তারা কিন্তু এলসি অ্যামেন্ডমেন্ট করতে পারেননি। আজকে রবিবার ব্যাংক খুলবে, তারা আজকে তারা কিন্তু এলসি করবেন এবং পূর্বে কিছু এলসি রয়েছে সেগুলোকে তারা কিন্তু অ্যামেন্ডমেন্ট করবেন। করার পরেই আশা করছেন ব্যবসায়ীরা যে আগামীকাল অথবা পরশু থেকে কিন্তু পেঁয়াজটা আমদানি শুরু হবে বাংলাদেশে। আর পেঁয়াজটা যখন আমদানি শুরু হবে তারপরে কিন্তু আসলে বলা যাবে যে ভারতে পেঁয়াজ আমদানি পরে দেশি পেঁয়াজের উপর কী প্রভাবটা পড়ছে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। ভারতের পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে হিলির বাজারে পেঁয়াজের দামের পতন হয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।